আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, কিছু ঘটনা তো চলমান, তাতে সেই বিতর্কটা আরো ঘনীভূত হচ্ছে। সেটা হচ্ছে যে দুইটা শিরোনাম আপনাকে বললেই বুঝতে পারবেন। জি এম কাদেরও বলছেন ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয়। কালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেটাই বলছেন যে রাজনীতি করতে হলে সরকারের ভেতরে থেকে করা যাবে না। আর একটা গোল টেবিল আলোচনায় বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কি বলবেন এই শিরোনামগুলো যে আপনাকে বললাম, বক্তব্যগুলো, হুম। তার প্রেক্ষিতে আপনার জবাব কি? আমরা দেখছি 2014 সাল থেকে যদি ধরি, 2014 সাল থেকে সবসময় সরকারের অধীনে এই নির্বাচন হয়েছে হুম, এবং নির্বাচনী ফলাফল হাতে নিয়ে প্রধানমন্ত্রী বদল হবে না এরকম সিদ্ধান্ত চূড়ান্ত করেই নির্বাচন হয়েছে। হুম, এবং সেই নির্বাচনে আমি আপনাকে একটা রূপকথা থেকে আগে কথা বলে নিই, আমি কোনো পার্টির নাম নিব না। সব জনতা, কারণ সবাই তো জনগণ। যেমন ধরেন, হুম, সব রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু জনগণ। অর্থাৎ হুম, হুম, রাজনৈতিক হুম, দল সবাই জনগণ, কিন্তু সব জনগণই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তো রাইট। আমরা অতীতে হুম, দেখেছি হুম, এরকম, যে শেখ হাসিনা ক্ষমতায়, তার হুম, অধীনে হুম, জনগণ নির্বাচনে গেছে। 14 সালে যায় নাই অনেক জনগণ, কিন্তু আবার 18 সালে গেছে, আবার 2024 সালে যায় নাই। আর আরেকটা দলের কথা বললেন, আরেক যে জনগণ, তারা সব নির্বাচনেই গেছে, যে এই পার্টিটা হুম, এরশাদ সাহেব করছিলেন। তারা সব, তাহলে সব নির্বাচনই তো তারা সরকারের অধীনে করছেন। হুম, 14 সাল, হুম, 18 সাল, 24 সাল, আমি যুক্তি দিচ্ছি, আমি বিরোধিতা করছি না। মানে রাজনীতিবিদদের যারা, মানে আমি বলছি যে সমস্ত জনগোষ্ঠী এখন নির্বাচন চান, কিংবা সংস্কার চান, আগে সংস্কার চান পরে, আমার কাছে মনে হয় তাদের গন্তব্যটা ঠিক নাই। এটা আমার হুম, ব্যক্তিগত ধারণা। লক্ষ্য যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। যেমন আপনি গুলিস্তান যাবেন, ফার্ম গেট হয়ে গুলিস্তান যাবেন, আরেকজন বলছে না আমি গুলিস্তানের ফার্ম গেট যাব, এটাকে লক্ষ্য বলে না। লক্ষ্য বলে ওইটাকে, আমি ফার্ম গেট হয়ে গুলিস্তান যাব, আরেকজন বলবে আমি মগবাজার হয়ে গুলিস্তান যাব, আরেকজন বলবে আমি রামপুরা দিয়ে রামপুরা হয়ে গুলিস্তান যাব। তা আমার সবাই গুলিস্তান যাব। তো যে সমস্ত জনগোষ্ঠী বা জনতা যারা নির্বাচনের জন্য অস্থির, যারা দলের সাথে সম্পৃক্ত, তারা কি আদৌ তাদের লক্ষ্য ঠিক করতে পারছে, যে তাদের লক্ষ্যটা হুম, কি? কারণ হুম, একটা গোষ্ঠীর ছাত্র সংগঠন বলছে আগে ডাকসু নির্বাচন হোক, ডাকসু চাকসু ইত্যাদি ইত্যাদি। হুম, কেন নির্বাচনটা তারা আগে চাচ্ছে? হয়তোবা তারা বুঝতেছে নির্বাচন যদি লম্বা সময় যায়, প্রলং করে, তাইলে পরে যে তাদের যারা মাদার, তাদের হয়তো অবস্থা সে কি হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। সুতরাং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আমরা ছাত্র রাজনীতির নামে তখন থাকতে পারি, তখন আমরা আবার তাদের জন্য একটা শক্তি হব। আর হুম, যারা বলছেন মাদার সংগঠন, যে সমস্ত ছাত্র দলের মাদার সংগঠনরা বলছেন যে আগে নির্বাচন, তার মানে তারা তারা চাইতেছেন নির্বাচন করে যদি ক্ষমতায় যাওয়া যায়, তাহলে ডাকসু নিয়ন্ত্রণে নেওয়া যাবে, চাকসু নিয়ন্ত্রণে নেওয়া যাবে। কারণ আমাদের দেশের যে রাজনীতি, তাতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কিছুই না। এটা হইলো ক্ষমতাসীন দলের একটা এক্সটেনশন। ক্ষমতাসীন দলের একটা এক্সটেনশন হইলো গিয়া বিশ্ববিদ্যালয়। তা নাহলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে ন্যাশনাল রাজনীতির সম্পর্ক কেন থাকবে? বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হলো ছাত্রদের সুবিধা, অসুবিধা ইত্যাদি চিন্তা করার। ছাত্র সংসদ থাকবে, তারা কি করবে? ছাত্র কোনটা বঞ্চিত, কার উপরে জুলুম হচ্ছে, কে সঠিক ন্যায় বিচার পাচ্ছে না, এগুলা। অর্থাৎ ইউনিভার্সিটির প্রশাসন এবং ছাত্রদের যে ডিমান্ড, তার ভিতরে ব্রিজ হইল ছাত্র সংগঠন। সেখানে আমরা আলোচনা করি ছাত্র সংগঠনের কিভাবে প্রভাবিত করব। ছাত্র সংগঠনে যারা মারামারি করে, গুন্ডামি করে, চাকরি তাই করে পরবর্তীকালে সে এসে মন্ত্রী হয়ে যায়। আমরা 90 সালে দেখছি আমাদের একটা ডাকসু নির্বাচন হয়েছিল, তারপরে বোধহয় 2019-এ হয়েছে। মাঝখানে লম্বা সময় গ্যাপ। কেন এই লম্বা সময় গ্যাপ? মানে ছাত্র সংসদ একটা আলাদা জিনিস থাকবে। সুতরাং এই জন্য আমার কাছে এগুলা একটা কেমন যেন আলাপটা গ্রহণযোগ্য, বা আমার কাছে কোন রকম এটা সুবিধাজনক আলাপ মনে হয় না। এখন লড়াইটা হচ্ছে ওই জায়গায়, যে আপনি যদি নির্বাচনটা আগে করে ফেলতে পারেন,
তাহলে যেই গোষ্ঠী ক্ষমতায় যাবে সেই গোষ্ঠীর ছাত্র সংগঠন দখল করবে সমস্ত বিশ্ববিদ্যালয়ের। এটা হইলো প্ল্যান। আপনি লক্ষ্য করে দেখবেন যে সমস্ত জনগোষ্ঠী ক্ষমতার বাইরে থাকে তারা কিন্তু তখন ইউনাইটেড হয়ে যায়। আপনি এখন লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে কোন কোন দলের লোক ইউনাইটেড হয়ে গেছে, আমার দল নাম বলার দরকার নাই। আবার যে দলগুলা একটু সরকারের সান্নিধ্যে আছে, মানে সরকারের কাছাকাছি আছে বলে মনে হয়, প্রতীয়মান হয়, দেখবেন তারা আবার আরেকটা বলয়। এতে আপনি বৈষম্য বিরোধী ছাত্র যদি আনেন, বা জাতীয় নাগরিক কমিটি যদি আনেন, তারপরে ইসলামী কোনো দল যদি আনেন, দেখবেন তারা আবার একটা মানে অলিখিত একটা ইউনিটি তাদের ভিতরে দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে ওই যে অলিখিত ইউনিটি যাদের মধ্যে, যারা পাওয়ারের কাছাকাছি আছে বলে প্রতীয়মান হয়, আর অন্য যারা একটা ধাক্কায় জুলাই আগস্টের বিপ্লবের পর ইনিশিয়ালি মনে হয়েছিল আমরা দেখছি যে একটা গোষ্ঠী বোধহয় ক্ষমতায় চলে গেছে, এরম একটা ভাব, কিন্তু সেটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়ার কারণে এই জনগোষ্ঠীটা এবং পতিত জনগোষ্ঠী মোটামুটি একটু একত্র হওয়ার চেষ্টা করতেছে। এটার কারণ হচ্ছে তারা এই দুইটা জনগোষ্ঠী এখন ক্ষমতার বাইরে, আর ক্ষমতার বাইরে থাকলেই একটা ইউনিটি হয়। আর অন্য যে গোষ্ঠীটার কথা বলছি তাদেরকে তারা মনে করতেছে ওরা সরকারের কাছাকাছি। যেমন আপনি ক্ষমতায় থেকে দল করতে পারবেন না, যে কথাগুলো আসতেছে, সেটা আমি যে সাপোর্ট করি তা না, কিন্তু আমি বলছি যে এই চিন্তাটা তাদের এখানে আসছে। সে কারণে আমার কাছে মনে হয় যে লক্ষ্যবিহীন যাত্রায় আছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি কোন কোন ইসলামী দল খুব সুকৌশলে, দেখবেন ইসলামী দল, কোন কোন ইসলামী দল একই কথা যখন ইসলামী ওই দলটা বলে, তাতে ছাত্রদের যেমন গাত্র দাও হয় না, কিন্তু ওই একই কথা যখন আবার এই দিকের গোষ্ঠী বলে, যারা পাওয়ারের কাছাকাছি নাই বা পাওয়ারে নাই, হ্যাঁ, তারা বললে আবার আর এক রকম রিয়াকশন দেয় ছাত্ররা। এরকম আমি দেখছি, বিষয় কিন্তু একই। জি। আবার কখনো দেখতেছি বলতেছে যে সংস্কার যতটুকু করার দরকার করে নির্বাচন দিয়ে দেখ। আবার আরেক গোষ্ঠী বলতেছে, তারা বলতেছে প্রয়োজনে সময় নেক, কিন্তু সংস্কার আর বিচার করে নিক। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলোতে আপনি পরিষ্কার একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সরকার ক্ষমতা আছে সে বহাল তবিয়তে বৈশা যদি থাকে, তাহলে একটা সময় আসবে এক গোষ্ঠী নামবে নির্বাচন দিন, আর এক গোষ্ঠী নামবে যে আগে সংস্কার বিচার করুন তারপরে নির্বাচন দিন, তাহলে মাঠে লড়াই হবে, কোনো সন্দেহ নাই। এই হলো আমার বক্তব্য। এই সব দ্বন্দ্ব বিবাদের মানে সুযোগে শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা প্রত্যার্পণের একটা সুযোগও তৈরি হচ্ছে। প্রত্যাপনের সুযোগ হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু যেই গোষ্ঠীটা পতিত হওয়ার পর যে জনগোষ্ঠীটা খুব উত্তেজিত হয়ে গেছিল, তারা যদি সত্যি সত্যি কোনোভাবে পাওয়ারে চলে যেতে পারতো অফিসিয়ালি, তাইলে পরে পতিত সরকারের লোকজনগুলোর সাথে তাদের আর আতাত হইতো না। এখন যেহেতু তারা আলটিমেটলি পাওয়ারে যায়নি, নির্বাচনের মাধ্যমে যেতে হবে, সেই 6 আগস্ট থেকে 14-15 দিন বা 1 মাস যাবত তাদের যে গতিটা ছিল চলার, সেই গতি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। সুতরাং এখন যেহেতু একটা নতুন পার্টির কথা আসতেছে, এবং সেই নতুন পার্টি নিয়ে নানান জনে নানান কথা বলতেছে, এবং একটা গোষ্ঠী তো তাদের সাথে আছে, এবং এটা যদি লম্বা হয় তাহলে কিন্তু অনেক গোষ্ঠী তাদের গ্রহণযোগ্যতা হারাবে। এটা হলো হিট লস ইকুয়াল টু হিট গেইন। আপনি যখন কেউ কিছু হারাবে তখন সেটা অন্য এক জায়গায় ভিড়বে। আপনি এক জায়গা থেকে একটা লোকের যদি কিক দিয়ে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, সে কিন্তু আর একটা জায়গায় গিয়ে ভিড়বে। সুতরাং এখানে খুব সতর্ক করে স্টেপ নিতে হবে। সময় যদি লম্বা হয় তাহলে যারা খুব নিশ্চিত যে ইলেকশন দিলে আমরা ক্ষমতায় যাব, সেই নিশ্চয়তাটা কিন্তু অনিশ্চয়তার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং সে কারণে পাশাপাশি সন্দেহ করতে পারে যে আজকে যারা ক্ষমতা আছে তারা নির্বাচন করলে নির্বাচনটা কি সত্যি সত্যি সহযোগিতামূলক হবে কিনা, বা বিশ্বাসযোগ্য হবে কিনা, সঠিক হবে কিনা, এই সমস্ত সন্দেহ করতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যারা বাইরে আছে ক্ষমতার, যারা পতিত হয়ে গেছে, তাদের একটা মনোবল আছে প্রশাসন নিয়ে, যে প্রশাসন তাদের, এবং এই প্রশাসন এই সরকারকে সহযোগিতা করতেছে না। সুতরাং যারা এখন বাইরে আছে, ইলেকশন দিলেই ক্ষমতায় যাবে যে গোষ্ঠীটা চিন্তা করতেছে, তারা হয়তো ভাবতেছে এই প্রশাসনের সহযোগিতা আমরা পাবো।
কিন্তু এই প্রশাসনের সহযোগিতা পাইতে হইলে পতিত সরকারের যারা আছে তাদেরকে কোঅপারেট করতে হবে, তবেই প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে, যেটা জাতির জন্য খুব মঙ্গলজনক হবে বলে আমি মনে করি না। তাহলে সরকারের থেকে যদি দল গঠন করেন এদেশের মানুষ মেনে নেবে না, এই মির্জা ফখরুলের এই বক্তব্যটা হয় ডক্টর ইউনূসকে লক্ষ্য করে অথবা তিন উপদেষ্টা তাদেরকে লক্ষ্য করে, এটার আপনি কিভাবে দেখবেন? এটা জনগণ মেনে নেওয়া নেওয়া আর না নেওয়া হইলো নির্বাচনের ফলাফল। একমাত্র হুম। নির্বাচন বলে দিবে, হ্যাঁ, যে ফলাফলটা কি। সেই নির্বাচন পর্যন্ত আগে যেতে হবে, এটা হলো আমার বক্তব্য। আপনি যদি নির্বাচন পর্যন্ত না যান, তাহলে কোন দল ক্ষমতায় আসবে সুনিশ্চিত করে কিছু বলা যায় না। এই কারণে বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা চলে যাবে ওইভাবে কেউ কিন্তু কল্পনাও করেনি। সুতরাং ওখান থেকে যদি আমি এক্সপেরিয়েন্স নেই, আগামী নির্বাচন, বিএনপির যেমন তারেক জিয়া সাহেব বলছেন নির্বাচন কঠিন হবে, এই যে কথাটা বলেছেন, নিশ্চয় একটা হিসাব নিকাশের মাধ্যমে বলেছেন। সুতরাং বলা যায় না কিসের থেকে কি হবে। তবে একটা কথা বলি, যে আমার কিন্তু ভিতরে কিছু প্রশ্ন জাগে। যেই প্রশাসনটা হইলো স্বৈরাচারের দোসর আমরা বলছি, 16 বছর ধরে সাজিয়েছে, তাতে যখন যে জনগোষ্ঠী বলে নির্বাচন দিয়ে যদি ইউনূস সাহেব চলে যায় তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, এই কনফিডেন্সটা কোত্থেকে? কেননা তারা তো ফ্যাসিস্ট সরকারের প্রশাসন। তাই ফ্যাসিস্ট সরকারের প্রশাসন নির্বাচন করে যারা ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ আসবে না নিশ্চিত, অন্তত এবারের নির্বাচনে, সামনে যে নির্বাচনটা যেদিনই হোক, তাই সেই নির্বাচনে যে জিতবে তার পক্ষে প্রশাসন কাজ করবে। এই নিশ্চয়তাটা কেন? এই নিশ্চয়তাটা কিভাবে আসে? যদি আসে, তাহলে এই প্রশাসন যাতে এই সরকারকে সহযোগিতা করে, সেটাও তো রাজনৈতিক দলগুলার করা উচিত। এই কারণে যে সরকারকে সহযোগিতা করো যাতে সে সুন্দর একটা নির্বাচন দিয়ে চলে যেতে পারে। সরকার যদি প্রশাসনকে যদি সে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে সরকার নির্বাচন দেবে কিসের ভিত্তিতে? প্রশাসন তো দেখাইতে হবে যে উই আর অ্যাক্টিভ ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট, অর উই আর অ্যাক্টিভ ফর দ্য কান্ট্রি। আপনি নির্বাচন আপনি ঘোষণা করলেন, কি হবে? মাঠে পুলিশ নাই, মাঠে নির্বাচন কমিশনের লোকজন নাই, আপনি কি করবেন? মানে দৃশ্যমান তো হইতে হবে। আমরা যে সবাই নির্বাচনটা চাচ্ছি, আমি তো নির্বাচন বিরোধী নই, কিন্তু হুম। আপনি নিশ্চিত কিভাবে? কোনো অর্গান কাজ করতেছে না, কোনো অর্গান হুম। কাজ করতেছে না, তাহলে আপনি নির্বাচনটা কন্ডাক্ট করবে কে? কে করবে? জি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সব অর্গান কাজ করতেছে না, তার একটা আমরা বহিঃপ্রকাশ কিন্তু আমরা সড়কে দেখছি। আজকে দেখেন দুইটা আহতরা, ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহতরা, তারা ওই যে পঙ্গু হাসপাতালের ওইদিকে শ্যামলী, মিরপুর এইসব জায়গায় তারা রাস্তা ব্লক করছে। আর তিতুমির কলেজের ছাত্ররা, তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা ওই গুলশান, ওই মহাখালী ওইসব অঞ্চলে রাস্তা ব্লক করছে। শিক্ষামন্ত্রী হ্যাঁ, বলছেন যে আহ, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো যৌক্তিকতা নেই এবং এটা এই মুহূর্তে সম্ভব না। 7টা কলেজকে নিয়ে আমরা একীভূত একটা আহ, বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছি। আপনি কি মনে করেন এই যে রাস্তায় অশান্তি প্রায় প্রতিনিয়ত, তাতে মনে হয় যে বোধহয় সরকার খুব নরম? সরকার, আজকে দেখলাম একজন বলছে সরকারকে কঠোর হইতে হবে, আসিফ মুনির। আপনি কি বলবেন? সরকার, আমি ওই কথাটাই তো বারবার বলতেছি, তিতুমির কলেজ জানে না যে কলেজে যদি ইন্টারমিডিয়েট সেকশন থাকে তাইলে পরে বিশ্ববিদ্যালয় হয় না। এইটা যখন জানে না, সেই ছাত্রদের আপনি কি আশা করেন? কি আশা করেন? কি আপনার তো লজিক্যাল হইতে হবে আপনার ডিমান্ডটা। আসলে তো এগুলা ডিমান্ড না, এটা হলো ঝামেলা তৈরি করা। প্রশাসন ইনঅ্যাক্টিভ, এবং ইউনূস সরকারকে দুর্বল করা যদি আমার লক্ষ্য হয়, এইটাই যদি লক্ষ্য হয়, তাহলে আপনি কল্পনা করেন ইউনূস সাহেব দুর্বল হলে দেশ কি পাবে? দেশটা পাবে কি? হুম। আমি এই মুহূর্তে সরকার নিয়ে কথা বলতেছি। আমি সরকারের বিরোধিতা যে করব, আমি সরকারের বিরোধিতা করছি। আমি আসিফ আসিফ মাহমুদের হেলিকপ্টার নিয়ে সমালোচনা করতেছি, এখনো করি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, যে আমি যে কালকে ইউনূস সাহেব কালকে তফসিল দিল, কি হবে? তফসিল দিয়ে দিলে কি হবে? নির্বাচন হয়ে যাবে? আপনি তফসিল দিলেই নির্বাচন হয়ে যাবে? আমরা কি কেউ স্টেপ নিছি যে ইউনূস সাহেবকে আমরা কাজ করতে দেন? আর ইউনূস সাহেব কি করতেছে সেটা আমরা সবাই ব্যর্থতাই দেখি তার। আপনি যদি শুনেন, অনেকগুলা কাজ আছে আপনি দেখবেন না। যেমন আপনি যদি একটা ব্রিজ করতে যান, কোথায়? নদীর উপরে। নদীর উপরে একটা ব্রিজ যদি করতে যান, তাহলে 3 বছর যদি তার মেয়াদ হয়, আপনি 2 বছর পরে দেখবেন যে
পানি মাটির তলা দিয়া, নদীর তলা দিয়ে কাজটা আইছে ব্রিজের ওই যে পানির উপরে আসছে। এর আগে কিন্তু মানুষ খালি চিৎকার করবে আর বলবে 3 বছর মানে 2 বছর ধরে ব্রিজটা কি হচ্ছে। আরে একটা নদীর উপরে ব্রিজ করতে গেলে তার সিংহভাগ কাজটাই হইলো পানির নিচে। তো আপনি পানির নিচে, তো পানির নিচে তো আপনি 1.5 বছরে কিছু দেখবেন না। আপনি চিৎকার করতেছেন এদের সরায় দাও, এই কন্ট্রাক্টর ভালো না, এই কাজ করতেছে না। আপনি তো জানেনই না যে পানির নিচে কি কাজ হচ্ছে। তা আমরা যে কথায় কথায় বলি যে ইউনূস সরকার কিছু করতে পারতেছেন না, ইউনূস সরকার ভাই আমারে ভাত মাছ দেয় না, কেউ আমাকে ভাত মাছ দিবে না। কিন্তু আমি বলতেছি, আমি অলওয়েজ, আমি যেটাকে যৌক্তিক মনে করি ঠিক সেটা বলি। আমি যার যেটা ভালো পাবো ভালোটা বলবো, মন্দটা পাইলে মন্দটা বলবো। আপনি তাকে কে কোন সহযোগিতা করছে বুকে হাত দিয়ে বলুক না যে কে কোন সহযোগিতা করছে। কেউ কোনো সহযোগিতা করে নাই। সহযোগিতা করলে তো আমি আগেও আপনাকে বলছি, আমরা কি কাউকে ধমক দিছি তোমরা এই আন্দোলন করো কেন? উনি তো নির্বাচিত সরকার না, কখনো বলি নাই। অর্থাৎ ইউনূস সাহেব চলে গেলেই হয়। ইউনূস সাহেব চলে গেলে দেশের কি হবে? আমি এখন দেশবাসীর প্রতি একটা দাবি জানাচ্ছি। ইউনূস মানে জনতার প্রতি কোন দল টল আমার কাছে নাই, এখন সব জনগণ। কেন জনগণ? দলের লোক জনগণের অংশ, কারণ সবাই জনগণের দোহাই দেয়। আমার সাথে জনগণ আছে, যার একটা পেপার বেসড একটা পার্টি তারও জনগণ আছে, এরকম কথা বলে। সেই জনগণকে বলতেছি, জনগণ যদি মনে করেন যে ইউনূস সাহেব যদি এই মুহূর্তে চলে যায় এবং জনগণ যদি মনে করেন যে তাতে দেশের মঙ্গল হবে, তাইলে জনগণ ইউনূস সাহেবের বিরুদ্ধে মাঠে নেমে যান। আর যদি মনে করেন যে না, উনি যদি চলে যান তাহলে দেশের জন্য ক্ষতি হবে, তাহলে ঠিক তার উল্টোটা করুন। সিম্পল বক্তব্য জনগণের প্রতি। এবং এই জনগণ মানে সব। আমি এখন রাজনৈতিক দল নিয়ে কথা বলতে আমার কোনো ইচ্ছা হয় না, বিন্দু মাত্র আগ্রহ নাই। বিকজ অল অফ দেম আর টেস্টেড, তারা পরীক্ষিত ব্যক্তি আমাকে যদি জিজ্ঞেস করেন। সুতরাং সিম্পল জনগণ, জনগণ যদি চান ইউনূস সাহেবকে, তাকে রাখার জন্য মাঠে নামেন। আর যদি তারা রাখতে না চান, তাড়ানোর জন্য মাঠে নামেন। যারা খুব দ্রুত নির্বাচন চায় বা তাদের নির্বাচন, তাদের যুক্তি তাদের কাছে। কিন্তু আমার কাছে মনে হয় না তারা যদি মাঠে নেমে ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করে গরম করতে পারতেন, তাইলে পরে কিন্তু এতদিনে করে ফেলতেন। ইউনূস সাহেব কিন্তু আহ আমি বারবার বলতেছি, ইউনূস সাহেব কিন্তু কোনো দায়বদ্ধতা নাই। তিনি নির্বাচন দিয়েও চলে যেতে পারেন, নির্বাচন না দিয়েও চলে যেতে পারেন। এবং উনি যদি নির্বাচনের তফসিল দেন, তাতেই যে নির্বাচন হবে তার কোনো নিশ্চয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি না। যেহেতু ত্রিমুখী লড়াই এখানে সুনিশ্চিত। কি সংস্কার আর বিচার আগে, তারপরে নির্বাচন। কেউ বলছে অল্প সংস্কার করে নির্বাচন দেন। এই লড়াইগুলি কনফার্ম। এই লড়াই যদি চূড়ান্ত আকার ধারণ করে, থার্ড ফোর্স উইল টেক ওভার। এবং তখন সেটা যদি আবার 1.5-2 বছর প্রলং করে, সব জনগোষ্ঠী যারা নির্বাচনের জন্য আগ্রহী তাদের আমসালা দুটোই যাবে। সুতরাং সুন্দর নির্বাচন চাইতে হইলে খুবই যৌক্তিক ভাবে সরকারকে পরিস্থিতি দিয়ে তাকে বাধ্য করতে হবে যে তোমাকে এই এই পরিস্থিতি দিছি। দেয়ার ইজ নো স্টেটমেন্ট। কেন কেন প্রশাসন নামে না? নোবডি ইজ টেকিং এনি স্টেপ। আজকে একটা মারা গেল ছাত্র দলের, কুমিল্লায়, যে কি যেন নামটা ভুলে গেলাম, তৌহিদুল, ঠিক আছে, তৌহিদ। আচ্ছা, তৌহিদকে মেরে গেছে। একটা জিনিস দেখেন পরিষ্কার, আগে যখন এরকম মারা হইতো তখন দেশের মানুষ নিশ্চিত ছিল কি সরকারের সিদ্ধান্তে মারছে। আর আজকে কিন্তু তৌহিদ সাহেব যে যাই হোক, কারো বুকে একটু সাহস নেই বলার যে সরকারি সিদ্ধান্তে মারা হয়েছে। এইটা বলার ক্ষমতা কারো নাই। এই যে বলার ক্ষমতা নাই, এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? এক। দুই, যে কর্মীটাকে মারছে, কেন তারা প্রশাসনের অফিস ঘেরাও করলো না যে আমার কর্মী, আমার এই দলের একে কেন মারা হইলো, কৈফিয়ত চাই। কারণ প্রশাসন সরকারকে সহযোগিতা করতেছে না, প্রশাসন তার মতো চলছে। তাহলে যারা নির্বাচন চায়, যারা নির্বাচন করে দেশ পরিচালনা করবে, তার কর্মীকে এই মুহূর্তে কর্মীর জন্য কৈফিয়ত কেন চাইলো না ঘেরাও করে? কারণ কোন আইন প্রয়োগের সংস্থানে তাদেরকে ঘেরাও কেন কৈফিয়ত চাইলো না যে কেন মরল সে কাস্টডিতে? অথবা সেই একই ইস্যুতে প্রধান উপদেষ্টাকে চার্জ করুক, আমি সাপোর্ট করব। কর্মী মারা যাচ্ছে, খবর নাই, সেটা নিয়ে কোনো কথা নাই,
আমি আমার নির্বাচন নিয়ে আসি। এই সবচেয়ে বেশি না, অবহেলিত কিন্তু হয়েছে। লাঙ্গলকোটে আবার নিজেদের সংঘর্ষে আবার একজন মারা গেছে, স্বেচ্ছাসেবক দলের নেতা। সেটা আমি আনতেছি না। নিজেদের সংঘর্ষে মারা গেছে, ঠিক আছে, ফাইন, ওটা নিয়ে আমার কথা নাই, সেটা অপরাধ, মারা গেলে সেটা অপরাধ। কিন্তু যেহেতু আমরা বলতেছি প্রশাসনের কাস্টডিতে মারা গেছে, সে কারণে আমি বলবো কেন আমরা কৈফিয়ত চাইতে পারলাম না? প্রশাসন কেন প্রপারলি মাঠে নামে না? এটা তো জনগণের, দেশটা যদি জনগণের হয়, আপনি জনগণের পক্ষে কাজ করেন, জনগণের দাবি যে প্রশাসন মাঠে নামুক। রাখেন আপনার ইউনূস সরকার, ইউনূস সরকার দিয়ে আমি কি দেবো? ইউনূস সরকার তো কমিটমেন্ট ছাড়া সরকার, এই আসি এই নিয়ে আমি চলে যাব। হুম। এবং মানুষের কত আস্থা যে ইউনূস সাহেব ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করতে যাচ্ছে না। সুতরাং এটা আমার কাছে, এগুলো আমার প্রশ্ন রে ভাই। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন সমসাময়িক দুই তিনটা বিষয় নিয়ে আবু হেনা রাজ্জাকীর আলোচনা। আমাদের এই আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।